আজকে আমরা স্থানাঙ্কর বাকি টপিকগুলো কভার করব এবং সঞ্চার পথ অধ্যায়টাও শেষ করে ফেলবো। আগামী ক্লাস থেকে আমরা সরল রেখা শুরু করব। তবে ডুয়েট অ্যাডমিশনের জন্য আমাদের সরল রেখা থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সরল রেখা, বৃত্ত এগুলো থেকে এবং কৌণিক এগুলো থেকে সচরাচর সবসময় ম্যাথ এসে থাকে। কিন্তু ওই অধ্যায়গুলো পারার জন্য আমাদের সঞ্চার পথ খুবই ভালোভাবে পারা লাগবে, স্থানাঙ্ক খুবই ভালোভাবে পারা লাগবে। এই দুইটা অধ্যায় ছাড়া ওই তিনটা অধ্যায় কল্পনা করা যায় না। আমি কিছু কমেন্টস পড়বো 2-1 মিনিট। এখন কয়টা বাজে দেখি, 1 মিনিট এখনও বাকি আছে, এই জন্য কমেন্টস পড়বো 2-1 মিনিট, এরপরে আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, সবাই কমেন্টস করেন, আমি 2-1 মিনিট কমেন্টসগুলো পড়বো, এরপরে আমরা ক্লাস শুরু করব। আর আজকে আমরা সঞ্চার পথ এবং স্থানাঙ্ক দুইটা অধ্যায় শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা কমেন্টস করেছেন আমি কয়েকটা কমেন্টস পড়বো, এরপরে ক্লাস শুরু করব। নূর ভাই সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া সুলতানা মনি আছে আমাদের সাথে, তারপরে রাশিদুল ভাই আছে দিনাজপুর পলিটেকনিক থেকে। দিনাজপুর আমার এলাকা, মানে উত্তরবঙ্গ আর কি, আমার বাসা বগুড়া। আর ভাই ক্লাস করতেছে দিনাজপুর থেকে। দেখি আর কে কি কমেন্টস করছে, একটু পড়ে দেখি। শাওন ভাই আছে, ওয়ালাইকুম আসসালাম। তারেক ভাই কক্সবাজার পলিটেকনিক। শরীফুল ভাই, জি ভাই ভালো আছি। শরীফুল ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আশা করি আপনারাও ভালো আছেন। অনেক ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ভাই ভালো আছি। আর বাকি কমেন্টস দেখতে পাচ্ছি না অবশ্য। ক্লাস শুরু করব। সবাই মোটামুটি যারা জয়েন করছেন ক্লাস শুরু করব। আগের স্থানাঙ্কর যে সূত্রগুলো এগুলো একটু মাথায় রাখবেন, তাহলে আমরা বাকি কাজগুলো শুরু করতে পারবো। ক্লাস শুরু করি, 9টা বেজে গেছে, ক্লাস শুরু করি। আর যে যে কমেন্টস যা করেন করেন, পরে কথা হবে। তো আসেন ক্লাস শুরু করি। আমরা একটি ত্রিভুজের এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের অল্প একটু ব্যাপার স্যাপার লাগবে। আমাদের ভর কেন্দ্র বা ভার কেন্দ্র ব্যাপারটা আমি বুঝাইছিলাম সূত্রের ভেতরে, আপনাদের মনে আছে কি না? যে আমরা যদি একটা ত্রিভুজের ভর কেন্দ্র বের করতে চাই তাহলে আমরা কি বলছিলাম? একটা ত্রিভুজের ভর কেন্দ্র যদি বের করতে চাই তাহলে ভর কেন্দ্রটা কোথায়? এই যে মধ্যমাগুলো করলে এরকম একটা জায়গাতে ত্রিভুজের ভর কেন্দ্র থাকবে। এটার স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই, আর এই শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো এটা যদি হয় এক্স ওয়াই, ওয়াই ওয়ান, আমি আবার সূত্রটা মনে করে দিচ্ছি আর কি, এক্স টু, এটা কি ওয়াই টু, আর এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি এক্স থ্রি আর ওয়াই থ্রিতে হয়, তাহলে কীভাবে ভর কেন্দ্র বের করে? ভর কেন্দ্র বের করে জাস্ট তিনটার ভারসাম্য যেখানে গড় বিন্দুটা বের করতে হয়। আমি এই যে ভরকেন্দ্র এটা, এই এক্স বিন্দু আমি বের করতে পারি। বিন্দু কয়টা? তিনটা, তাহলে তিনটার ভুজ, এই এক্সটা কি আমার ভুজ, এই তিনটার গড় মানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই 3। আর ওয়াই কীভাবে বের করব? সিমিলারলি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই 3। এভাবে আমরা কি বের করতে পারি? ভারকেন্দ্র বের করতে পারি। তো যাদের ভরকেন্দ্র বা ভারকেন্দ্র সম্পর্কে মোটামুটি মনে আছে তারা এই অঙ্কটা খুব সহজেই পারবেন। এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। চলেন আমরা এই অঙ্কটা করে দেখি, ঠিক আছে? আমি সূত্রগুলো মনে করে দিলাম। সূত্রটা বলছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত এত। আমরা আগে ওই কাজটা করি, যে একটা ত্রিভুজ নেব, যে ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো এখানে দেওয়া আছে।
প্রথম শীর্ষবিন্দু হলো এটা 2AT1, AT1, আর এটা হলো T1 স্কোয়ার আছে, এটা টাইপিং একটু অন্যরকম হয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি 2AT1। এটা হলো প্রথম বিন্দুর স্থানাঙ্ক। এটা হলো AT2 স্কোয়ার, তারপরে হলো 2AT2, আর পরের বিন্দুটা হলো AT3, ওটার উপরে স্কোয়ার আছে, তারপরে ওখানে লেখা আছে 2AT3। হ্যাঁ, এই যে হলো আমার তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক একটা ত্রিভুজের। বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত। তাহলে আমি একটা ত্রিভুজ নিলাম, নিয়ে এটার একটা শীর্ষবিন্দু, এটার একটা শীর্ষবিন্দু, এটার একটা শীর্ষবিন্দু নিলাম। এখন বলছে যে যদি ত্রিভুজের ভার কেন্দ্র এক্স অক্ষের উপর হয়, একটু খেয়াল করেন এক্স অক্ষের উপরের ঘটনাগুলো কেমন হয়। এটা আমার এক্স অক্ষের উপরে, তো এরকম বিন্দুর স্থানাঙ্ক কেমন হয়, যে যে এখান থেকে এ পর্যন্ত হলো আমার এক্স, আর ওয়াই এর দিকে নাই, কারণ এর উপরে ওয়াই এর দিকে কোথাও যায়নি, এজন্য এই বিন্দুর স্থানাঙ্ক হয় x,0, মানে এক্স অক্ষের উপরে ওয়াইটা কি হয়, 0 হয়। এখানকার লজিক হলো এটাই, যে এখানে ভর কেন্দ্রটা কি বলছে দেখেন, যে যদি ত্রিভুজের ভার কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত হয়, এক্স অক্ষের উপর অবস্থিত হওয়ার কারণে এর ভার কেন্দ্রটা ধরা লাগবে কত, x,0। এখন আমাদেরকে বলছে যে প্রমাণ করো যে এইটা যদি ভার কেন্দ্র এটা হয়, তাহলে আমাকে এটা কি করা লাগবে, প্রমাণ করা লাগবে। তাহলে এখন ভার কেন্দ্রের সূত্র আমি কি জানি, x = কিছু একটা লিখতে পারি, কিন্তু দেখেন x = যদি কিছু একটা লিখি, তাহলে প্রমাণের ভিতরেও তো আমি xc পাবো, কিন্তু আমার প্রমাণের ভিতরে কিন্তু x নাই। তাহলে আমি কি ধরে কাজ করতে পারি, y ধরে কাজ করতে পারি। এখানে y এর মান কত, 0। সূত্রটা আবার বলতেছি, ভার কেন্দ্রের y বের করে কিভাবে, y1 + y2 + y3 / 3। তাহলে এটা কত আমার y, আমরা y ধরে কাজ করব, y কত, 0, = আমার এখন কি y1 + y2 + y3। তো আমি ধরে নিলাম y1 কত, এই যে 2AT1, y2 কত, 2AT2, y3 কত, 2AT3 / কত, 3। এটা একটু ক্যালকুলেশন করি, 2 দ্বারা যদি 3 দ্বারা এখানে গুণ করে দিলে কত হয়, 0, = প্রত্যেকটা জায়গার থেকে যদি একটা 2a কমন নিই, তাহলে আমার কত থাকে, T1 + T2 প্লাস কত, T3। এখন এই যে 2a যদি এই পাশে ভাগ করে দিই, তাহলে কত হয়ে যায়, 0। তাহলে আমার থাকে কি, T1 + T2 + T3 = 0। T1 + T2 + T3 = কত, 0। আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে, যেটা প্রমাণ করতে বললো এটা প্রমাণ হয়ে গেছে। এত ছোট একটা অঙ্ক, কিন্তু অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। এরকম একটা ছোট অঙ্ক করতে পারলেই আপনি 6 মার্ক, 8 মার্ক পেতে পারেন, ঠিক আছে, খুবই সোজা। এটা কি সবাই বুঝছি, একটু কমেন্টস করেন তো, সবাই বুঝছি কিনা, এটা বুঝছি কিনা একটু কমেন্টস করেন, পরবর্তী অঙ্কে চলে যাব। সরল সঠিক পথের প্রত্যাশায়, এটা হচ্ছে যে আমাদের কোচিং থেকে চান্স পাওয়া একটা ছোট ভাই, এইবার ডুয়েটে চান্স পেয়েছে। ভাই আমি আপনার চুলগুলো মিস করছি, মনে করছিলাম আপনার মতো চুল রাখবো, বাসাটা ভেঙে দিলেন। চুল রাখবো ভাই ইনশাল্লাহ, আপনাদের, আমার মা চুলটা কাটতে বলে অনেক দিন থেকে, এই জন্য চুল কেটে ফেলছি, একটু ভদ্র হইতেছে, ঠিক আছে। আগে তো বিচ্ছু টাইপ ছিলাম আর কি। তো আপনারা যন্ত্রপাতি, যারা আমার যন্ত্রপাতি আছেন, তারা মোটামুটি রেডি হন, আবার সামনে হবে। তো তারেক ভাই বুঝেছে, ভাই এক্সের উপর 0 কেন, এটা এই জায়গাতে বুঝাই দিছি। আপনি ক্লাসে জয়েন করছেন হয়তো বা পরে, এখানে দেখেন কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কি হয়, এক্স আর ওয়াই। তাহলে এক্স এর মান কতটুকু, ওয়াই থেকে যতটুকু দূরত্ব। তাহলে এই যে দেখেন, ওয়াই থেকে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব হলো এক্স, আর এক্স থেকে যতটুকু দূরত্ব সেটা হলো ওয়াই, এই হলো ওয়াইয়ের দূরত্ব। তাহলে এক্স এর উপর যদি আমি কল্পনা করি, খেয়াল করেন, এই এক্স এর উপরে যদি কল্পনা করি, তাহলে ওয়াই থেকে যতটুকু ততটুকু হলো এক্স, কিন্তু ওয়াই কতটুকু, এই এক্স থেকে ওয়াই এর দিকে যতটুকু ততটুকু হলো ওয়াই। তো এক্স এর উপরে তো ওয়াই এর কোনো দিকে যায়নি, ঠিক আছে, এজন্য এক্স এর উপরে ওয়াই অলওয়েজ কি, 0। এক্স এর উপরে ওয়াই অলওয়েজ কত, 0। আশা করি বুঝতে পারছেন রাতুল ভাই, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, আসেন আজকে স্থানাঙ্ক শেষ করে সঞ্চারপথ শেষ করব। এই অঙ্কটাতে কি বলছে দেখেন, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত এত। তাহলে আমাদের জ্যামিতি অঙ্ক করার স্টাইল হবে কি, আমরা একেবারে পুরো অঙ্ক পড়ে একসাথে কাজ করতে যাব না, আমরা একটু একটু করে অঙ্ক পড়বো, একটু একটু করে চিত্র বোঝার চেষ্টা করব, এবং অঙ্কগুলো ওইভাবে করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমাকে আবারও একটা ত্রিভুজের কথা বললো, তাহলে আমি একটা ত্রিভুজ নিতে পারি,
একটা ত্রিভুজ নিতে পারি। আসেন একটা ত্রিভুজ নেই, আমি কালারটা চেঞ্জ করে নিই। আমি ধরেন আবার একটা কি করতে পারি, ত্রিভুজ নিতে পারি। তো এই ত্রিভুজের একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত, এ এক্স কমা ওয়াই, আর একটা স্থানাঙ্ক দেওয়া আছে কত, বি 1 আর 2, 1 আর হলো 2, আর একটা শীর্ষবিন্দু দেওয়া আছে কত, সি 2 আর কত 1। তাহলে আমি আবার দেখি, বলছে একটি ত্রিভুজের, আবার দেখি আমি, বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত এত। তাহলে একটা ত্রিভুজ নিলাম, তার শীর্ষবিন্দুগুলো লিখে ফেললাম। এবার বলছে এবং এর ক্ষেত্রফল 6 বর্গ একক হলে দেখাও যে এটা। তাহলে আমার এটা প্রমাণ করতে হবে। এটা কি একটা ইকুয়েশন, কোনো একটা ইকুয়েশনের জন্য আমার কি লাগে, শর্ত লাগে। এখানে আমার কি শর্তটা কি, বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল 6। তাহলে আমি তো এগুলো দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। সেই ক্ষেত্রফল ইকুয়াল টু যদি 6 লিখি তাহলেই তো একটা ইকুয়েশন হয়ে যায়, আমার এটা তো অটোমেটিক কি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত, 6। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার সূত্র কি, হাফ এদের শীর্ষবিন্দুগুলো, এটা হলো এক্স ওয়াই। তাহলে আমি এখানে লিখে ফেলি এক্স ওয়াই, এটা হলো কত আমার 1 2, এটা হলো 1, এটা 2, এটা কত 2 1। এগুলো সূত্র তো আমরা দেখে ফেলছি, বাকিটা কি 1 1 1। এটা আমার ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, 6। এখন আমরা এখানে কিভাবে ক্যালকুলেশন করি, একটা রো থেকে আরেকটা রো বিয়োগ করি, আর এই হাফ যদি এখানে গুণ হয়ে যায় তাহলে হয়ে যায় কত, 12। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করি এক্স মাইনাস 1, এখানে বিয়োগ করলে কত হয়, -1, 1 থেকে 2 বাদ দিলে -1, আর নিচে থাকে কত, 2। এখানে ওয়াই মাইনাস কত, 2, আর এখানে 2 এর থেকে 1 বাদ দিলে কত, 1, নিচে থাকে 1। এখানে 0, আবার 1 থেকে 1 বাদ দিলে 0, এখানে থাকে কত, 1। আর এইখানে হাফ যদি ওপাশে নিয়ে যায় তাহলে 6 দুগুণ কত হয়, 12। এখন আমরা জানি কোনো একটা নির্ণয়কের আড়াআড়ি দুইটা বিন্দুর কোনো একটা নির্ণয়কের আড়াআড়িতে, যে কোনো আড়াআড়িতে দুইটা জিরোর আড়াআড়িতে যদি কোনো সংখ্যা থাকে তার রো আর কলাম বাদ যায়, অথবা শুধু সেই ভুক্তিকে ধরে এখানে ক্যালকুলেশন করলেই কাজ হয়ে যায়। তাহলে এটার সাথে আমার এটা গুণ করে ফেলি, এক্স মাইনাস 1 ইন্টু কত 1, সূত্রের একটা মাইনাস, এরপরে কত -1। তাহলে -1 এখানে লিখলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এই 1 সাথে এটা গুণ কত হয়, ওয়াই মাইনাস 2, আর এই দিকে কত 12। আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি একটু, এক্স মাইনাস 1 প্লাস এখানে গুণ করলে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু কত, 12। তাহলে এখানে তোমার এক্স প্লাস ওয়াই, আর এখানে -1 আর -2 মিলে কত, -3, -3 ওই পাশে পার করলে কত হয়, +3। তাহলে +3 আর 12 কত হয়, 15। এই যে আমাদের যেটা প্রমাণ হওয়ার সেটা প্রমাণ হয়ে গেল। খুবই সোজা, খুবই সিম্পল। তবে যারা নতুন ক্লাস করতেছেন, আজকেই প্রথম, এর আগে ওইভাবে ক্লাসগুলো করেননি, তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই পেজেই এই বেসিক ক্লাসগুলো আছে, আপনারা এই সূত্রগুলো আমি যেখানে বুঝাইছি আপনারা সেই সূত্রগুলো একটু কি করেন, দেখে আসেন, তাহলে এগুলো প্রত্যেকটা অঙ্ক খুবই ভালোভাবে বুঝতে পারবেন। যারা রেগুলার ক্লাস করেন তারা একটু কমেন্টস করেন বুঝতেছেন কিনা, বলেন আমি নেক্সট অঙ্কে চলে যাব। এই অঙ্কটা বুঝছেন কিনা একটু কমেন্টস করেন। আপনারা হ্যাঁ বললে তাহলেই আমি নেক্সট অঙ্কে যাব। একটু কমেন্টস করেন সবাই, একটু কমেন্টস করেন। হ্যাঁ হাসিনুর ভাই, এটা স্যার এটা নির্ণয়কের মতো। হ্যাঁ এটা নির্ণয়ক কি, আসলে আমরা ক্ষেত্রফল অনেকভাবে বের করা যায়, আমরা নির্ণয়কটা ব্যবহার করব, এটাতে একটু দ্রুত কাজ হয়। ঠিক আছে, দ্রুত কাজ করা যায় এবং একটু ভুল কম হয়, কম ক্যালকুলেশন করা লাগে। তো আপনাদের জন্য একটা খবর হলো যে আমাদের যে চ্যানেল আছে প্রাইভেট স্টাডি জোন, এখানে ফার্স্ট সেমিস্টারের প্রায় সকল ক্লাসগুলো আমরা একবারে ফ্রিতে দেওয়া শুরু করছি। যেমন আমি ম্যাথ 1 এবং ম্যাথ 3টাও দেব, ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের ক্লাস, থার্ড সেমিস্টারে ম্যাথ 3টা দেবো। ফিজিক্স 1 দেওয়া শুরু হয়ে গেছে, রসায়ন 1ও একটা ভিডিও দেওয়া শুরু হয়ে যাবে। কাল পরশু থেকে বেসিক ইলেকট্রিসিটি যেটা প্রথম, এটাও দেওয়া শুরু হয়ে যাবে। তো আপনাদের পরিচিত ছোট ভাই যারা আছে বা আশেপাশে যারা আছে তাদেরকে একটু বলতে পারেন যে আমাদের চ্যানেলে ফার্স্ট সেমিস্টারের প্রায় পুরো সাবজেক্টের সকল ক্লাসগুলোই ওখানে আপলোড করা হবে, ওদেরকে আমাদের সাথে থাকতে বলেন আর কি। রাকিব ভাই বুঝেছে, শৈশব ভাই, সেই ভাই সেই শৈশব সেই না ছোট ভাই আমাদের তারেক ভাই, জি বুঝেছি। আর বাকিরা কি কমেন্টস করেন? পরের অঙ্কে চলে যাব আমি, আর 2-1 কমেন্টস করেন, কমেন্টস করতেছেন না কেন? শাওন ভাই, ভাই আমার নির্ণয়কে প্রবলেম আছে। ভাই আপনার যদি নির্ণয়কে প্রবলেম থাকে, আমি যদিও এই নির্ণয়টুকুর জন্য আমি আপনাকে সূত্রের ভিতরেই এগুলো দেখাই দিছি, তারপরেও আপনি যদি নির্ণয়ক বেসিক থেকে ক্লিয়ার করতে চান তাহলে দেখেন ফার্স্ট সেমিস্টারের আমি প্রায় 20টার মতো ভিডিও দিছি, ওখানে নির্ণয়কের বেসিক যা 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 আছে আপনারা সব কিছু শিখতে পারবেন, সব কিছু আপনাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, একটু দেখতে পারেন।
স্যার আমি সিভিল সপ্তমে আজকে আপনার ক্লাস করছি। থ্যাংক ইউ হিমেল ভাই। গাজীপুরে আসলে দেখা হবে ইনশাআল্লাহ। আমার অফিসে আমাদের কোচিংয়ে আপনাকে স্বাগতম স্বাগত আর কি, স্বাগতম জানালাম। আপনি আসবেন আর কি। তবে আমাদের কোচিংটা শুধু কম্পিউটার ডিপার্টমেন্টের জন্য। অফলাইনের আমাদের যে কোচিং সেটা শুধু একটা ডিপার্টমেন্ট, সেটা হলো কম্পিউটার। ভাই একটা প্রশ্ন, শুধু ডিপার্টমেন্ট পড়ে বাসায় এসে অনলাইনে নন টেকগুলো পড়ে ডুয়েটের প্রস্তুতি নেওয়া যাবে? ভাই প্রশ্নটা পরে আনসার দিই। শেখ ভাই বলছে যে একটি প্রশ্ন, শুধু ডিপার্টমেন্ট পড়ে বাসায় এসে অনলাইনে নন টেক পড়ে ডুয়েটের প্রস্তুতি নেওয়া যাবে? আমি বলবো যাবে না ভাই। যদিও অসম্ভব বলে কিছু নাই, আমি তারপরেও বলবো যাবে না ভাই। এখানকার মেইন বিষয়টা হলো এখানকার সিলেবাসটা বিশাল বড়। সিলেবাসটা বিশাল বড়, এত সিলেবাস কাভার করে এটা আপনার একার পক্ষে এটা রিভিশন দিয়ে ধরে রাখা সম্ভব না। সুতরাং গাজীপুরে এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা যেখানে আপনি প্র্যাকটিস করতে 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 এখানে পরিবেশটা অন্যরকম, ঠিক আছে? এই পরিবেশে আপনি থাকলেই সিলেবাসটা মোটামুটি আপনি কভার করতে পারবেন, নিতে পারবেন। একা একা হলে আপনি হাঁপাইয়ে যাবেন। সম্ভব আমার মতে প্রায় অসম্ভব, ঠিক আছে? এরকম বিষয়। নির্ণয়কের লিঙ্কটা দেবো নি ভাই, আপনারা আমাদের পেজে মেসেজ করেন, আমি নির্ণয়কের লিঙ্কটা দিয়ে দেবো। এই তো মেহেদি ভাই, আমি প্রথম সেমিস্টার। ওকে মেহেদি ভাই, আপনি তাহলে ক্লাস করতে পারেন। ওকে ক্লাস করতে পারেন। এবারে এটা একটা বেসিক অঙ্ক এবং এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক আমার দৃষ্টিতে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো এটা শিট, হ্যাঁ এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমরা করি। তো জ্যামিতি অঙ্ক নিয়ে তাড়াহুড়া করা যাবে না। এটা ধীরে ধীরে করার অঙ্ক, বুঝে বুঝে করার অঙ্ক, ঠিক আছে? বলছে যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সময়ের স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত। তাহলে আমরা কি করবো, একটা ত্রিভুজ নেব। আমরা বোঝাই গেল একটা ত্রিভুজ, তাহলে একটা ত্রিভুজ নেই। যেমন ধরেন আমি এরকম একটা ত্রিভুজ নিলাম। এখন তাদের স্থানাঙ্ক দেওয়া আছে যে আমি এবিসি বলছে, এ বিন্দু ধরলাম আমি 10 আর কত 20, বি বিন্দুর স্থানাঙ্ক হলো আমার 20 আর হলো 30, আর সি বিন্দুর স্থানাঙ্ক হলো আমার 30 আর হলো 10। আমাকে বললো এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু। আমি একটা ত্রিভুজ নিয়েছি এবিসি, যার শীর্ষবিন্দুগুলো আমি লিখে নিলাম। এখন বলছি ওই ত্রিভুজের হবে, ওই ত্রিভুজ অথবা ওই জি ত্রিভুজের ভরকেন্দ্র। মানে কথাটা একটু অন্যরকম আছে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। বলছে ওই ত্রিভুজের ভরকেন্দ্রটা কি হবে, জি। তাহলে ভরকেন্দ্র কোথায় থাকে, এরকম একটা জায়গায় ভরকেন্দ্র থাকে। এটাকে আমরা ধরে নেব কত, জি। এখন বলছে যে জিবিসি ত্রিভুজ, এখন আবার একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজটা কি, জিবিসি। তাহলে আমরা দেখি জিবিসি কই, এটা আমার জি, এটা হলো বি, এটা হলো সি। তাহলে এরা একটা ত্রিভুজ তৈরি করছে জিবিসি। বললো যে ওই ত্রিভুজের ভরকেন্দ্র জি হলে জিবিসি ত্রিভুজের জিডি মধ্যমা, জিডি মানে যে মধ্যমাটা হবে সেটাকে জিডি। তাহলে জি বিন্দুতে মধ্যমা কিভাবে আমরা আঁকবো, আমরা জানি যে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যদি একটা রেখা টানি তাহলে সেটাকে কি বলে, মধ্যমা। কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যদি একটা রেখা টানি তবে তাকে কি বলে, মধ্যমা। আর এটার নাম কি দিছে, জিডি। আমাকে বলতেছে জিডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। আমাকে করতে হবে কি, এই জিডি মধ্যমার এটার দৈর্ঘ্যটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করে আমরা দেখছি, এখন পর্যন্ত যতটুকু দেখছি তাতে করে দৈর্ঘ্য নির্ণয় করার বা দূরত্ব নির্ণয় করার শুধু একটা মাত্র পথ জানি, একটা মাত্র উপায় জানি। সেটা কি, দুইটা প্রান্তের স্থানাঙ্ক লাগে। দুইটা প্রান্তের কি লাগে, স্থানাঙ্ক। তাহলে আমার এই প্রান্তের কি লাগবে, স্থানাঙ্ক, আর এই জায়গার কি লাগবে, আমার স্থানাঙ্ক। এখন আমাদের এই দুইটা স্থানাঙ্ক কি করতে হবে, বের করে ফেলতে হবে। তো আমরা তো মুখে মুখেই করতে পারি। এই যে জি কি, এটা ভরকেন্দ্র কিভাবে বের করে, তিনটা এক্স কিভাবে বের করে, ভুজ বের করে, তিনটা ভুজের যোগফল গড়। যেমন ধরেন এখানকার এক্স আমি কিভাবে বের করতে, খুবই সংক্ষিপ্ত, 10 20 আর 10 কত 30 আর এই জায়গায় 30 আছে, কত হয় 60। মানে হলো এই যে ভুজগুলো, এই ভুজ, এই যে ভুজ, এই যে ভুজ যোগ করে 3 দ্বারা কি করা লাগে, ভাগ করা লাগে। তাহলে এই যে 10 যোগ কত 20 যোগ কত 30 ডিভাইডেড বাই 3, এটা কত হয় 30 50 60, 3 দ্বারা ভাগ দিলে কত হয় 20। আবার 20, আবার ওয়াই কিভাবে বের করব, এই যে কোটি, এই যে কোটি আর এই কোটি যোগ করে কি করা লাগে, ভাগ করা লাগে। তাহলে 20 আর 30 50, 50 আর 10 30, 3 দ্বারা ভাগ করলে 20। তাহলে ভর কেন্দ্র আমার কত, ভর কেন্দ্র আমার 20 আর হলো কত 20। আর এখানে এই যে মধ্যমা মানে কি, এই বিন্দুটা হলো এই রেখার মধ্যবিন্দু। আমরা মধ্যবিন্দু কিভাবে বের করি, দুইটা শীর্ষের গড় করি। তাহলে 30 আর 20 কত 50, 30 আর 20 হলো 50, 2 দ্বারা ভাগ করলে কত 25। তাহলে আমি এখানে লিখবো কত
25। আবার এখানে 30 আর 10-এ কত হয় 40, 2 দ্বারা ভাগ করলে কত হয় 20। তো আমরা বিন্দু দুটো পেয়ে গেলাম। এখন জিডির দৈর্ঘ্য আমরা বের করব। জিডির দৈর্ঘ্য খুব সহজে বের করব। ভুজদ্বয়ের অন্তর এই যে 20 মাইনাস কত 20 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 20 মাইনাস 20 মাইনাস 20 হোল স্কোয়ার মাঝে কি রুট ওভার। এই সূত্রগুলো আমি খুবই সুন্দর করে আপনাদেরকে ভেঙে 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 দেখাইছি। তাহলে এখানে 20 থেকে 25 থেকে 20 বাদ দিলে কত হয় 5, মাথার উপর কি আছে হোল স্কোয়ার, এটা কি হয়ে গেছে 0 রুট ওভার। এখন এই যে রুট আর এই বর্গ আর রুট চলে গেলে কত হয় 5 একক। 5 একক, এটার দৈর্ঘ্য হলো কত 5 একক। আশা করি বুঝতে পারছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা লজিক্যাল অঙ্ক, ঠিক আছে, তবে অঙ্কটা সহজ। আশা করি বুঝছেন। কারা কারা বুঝছেন কমেন্টস করেন, কমেন্টস করেন। স্যার আমি সিভিল সপ্তমে, কমেন্টস করেন। নির্ণায়ক লিঙ্কটা দিলে ভালো হয়, দেবো। এই অঙ্কটা কারা কারা বুঝলেন 60 কমেন্ট করেন দেখি একটু। পরের অঙ্কে চলে যাব ইনশাআল্লাহ, পরের অঙ্কে চলে যাব। যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছেন, সিএসসি ডিপার্টমেন্ট আছেন, আপনাদের জন্য একটা ফ্রি সাবজেক্ট ক্লাস শুরু হবে সামনে, সেটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স একেবারে ফ্রি, আপনারা জয়েন করতে পারেন, ঠিক আছে, জয়েন করতে পারেন এটাতে। জি স্যার বুঝতে পারছি, প্রিয়া বুঝতে পারছে, আর বাকিরা একটু করেন। তারপরে শরীফুল ভাই ক্লিয়ার, তারেক ভাই বুঝেছে, তারেক ভাইও বুঝে ফেলছে, শাওন ভাই, আরাফাত ভাই, রাকিব ভাই, ওকে থ্যাংক ইউ। আপনারা এরকম একটু কমেন্টস করবেন, তাহলে আমার ভালো লাগবে, মানে আমি যে পড়াইতে পারতেছি এটা আমি বুঝতে পারবো। অন্যথায় যদি চুপ করে থাকেন তাহলে আমারই ভালো লাগবে না, ঠিক আছে। চলেন, আহাদ ভাইও বুঝতে পারছে, থ্যাংক ইউ। সামনের অঙ্কের দিকে যাই। এই অঙ্কটা কি বলে দেখি। এত 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 যথাক্রমে ত্রিভুজ এবিসি বাহুত্রয়ের মধ্যবিন্দু। চলেন দেখি। বলছে যে এত এত এবং এত যথাক্রমে ত্রিভুজ এবিসি এর। তাহলে আবারও একটা ত্রিভুজ, আমরা একটা ত্রিভুজ নেই, আবারও একটা ত্রিভুজ নেই। শীর্ষবিন্দু কত দেওয়া আছে এত এত এত, একটা দেওয়া আছে 1 2, 1 আর কত 2, আর একটা দেওয়া আছে, এটা ধরে নিলাম এ, আর এটা হলো আমার কত বি, বি দেওয়া আছে কত 4, 4, সি দেওয়া আছে কত, সি দেওয়া আছে 2 আর 8, সি দেওয়া আছে 2 আর হলো কত 8। বললো যে যথাক্রমে ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি এর বাহুত্রয়ের মধ্যবিন্দু। ও আচ্ছা, এখানে তো একটু ভুল হয়ে গেল। বললো যে 4 4, এটা হলো 4, 4, আর এটাও একটু ভুল হয়েছে। হ্যাঁ, ভালো করে বুঝি। বলতেছে এত 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 যথাক্রমে ত্রিভুজ এবিসি এর বাহুত্রয়ের মধ্যবিন্দু, মানে এই যে এই এটা যে একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা যে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের বাহুত্রয়ের মধ্যবিন্দু। আমি ভুল উঠাইলাম, সরি, এই অঙ্কটা ওটা না। চলেন, বলছে যে এত 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 যথাক্রমে ত্রিভুজ এবিসি এর বাহুত্রয়ের মধ্যবিন্দু, মানে ত্রিভুজ, একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের যে এই ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু হলো এ, এবং এই বাহুর মধ্যবিন্দু হলো বি, এবং এই বাহুর মধ্যবিন্দু হলো সি, এবং তাদের স্থানাঙ্ক দেওয়া আছে, তাদের স্থানাঙ্ক দেওয়া আছে কত, একটার হলো, একটা মধ্যবিন্দু হলো 1 2, এই যে 1 আর কত 2, আরেকটা মধ্যবিন্দু হলো 4 4, এই মধ্যবিন্দুটা হলো 4, 4, আর এই মধ্যবিন্দুটা হলো 2, 8। এবার আমাকে বলতেছে যে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। তাহলে এই যে এটা এটা আর এটা, আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তো এই অঙ্কটা আমি করাবো না, এটা আপনারা করবেন, কারণ আমি আপনাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা খুব ভালোভাবে শিখাইছি। একটু আগেও ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে অঙ্ক করলাম। শুধু একটা কথা বলে দিই যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্র, মানে মধ্যবিন্দু প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুর সমন্বয়ে যে ত্রিভুজটা হয় সেই ত্রিভুজটা এই পুরো ত্রিভুজের 1/3, মানে মাঝখানের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি আমরা 3 দ্বারা কি করে দিই, গুণ করে দিই, তাহলে পুরো ত্রিভুজের কি হয়, ক্ষেত্রফলটা বের হয়ে যায়। তাহলে আমরা এই যে এটা শীর্ষবিন্দু জানি, এটা শীর্ষবিন্দু জানি, এটা শীর্ষবিন্দু জানি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, সংক্ষেপে একটু আগায় দিই। ক্ষেত্রফল কিভাবে করে, এই যে 1 2 এই স্থানাঙ্ক, তারপর ওই স্থানাঙ্ক 4 4, এই স্থানাঙ্ক 2 8, আর বাকিগুলো কি 1, আর সামনে কি হয় হাফ।
এইটাই হলো আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কিভাবে ক্যালকুলেশন করে আমি নিজেও করাইছি, আপনাদেরকে সূত্রতে দেখাই দিছি, আশা করি পারবেন। এটার ক্ষেত্রফল নির্ণয় করবেন। এটার ক্ষেত্রফল নির্ণয় করে যা হবে তাকে যদি আমরা 3 দ্বারা গুণ করে দিই তাহলে পুরো ত্রিভুজের কি পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আশা করি বুঝছেন। স্যার ইংলিশ কোর্স শুরু হওয়ার সম্ভাবনা আছে কি? হ্যাঁ, ইংলিশ কোর্স একটা শুরু হওয়ার সম্ভাবনা আছে, ইংলিশ কোর্স একটা শুরু হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। নেক্সট, আমাদের এই স্থানাঙ্কতে আর অঙ্ক নাই, মোটামুটি এগুলোই অঙ্ক। আমি আপনাদের একটা মোটামুটি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, ওই সাজেশনটা আপনারা কভার করবেন। বই না হলেও হবে, জ্যামিতির জন্য কোনো বই লাগবে না, এইগুলো অঙ্কই প্র্যাকটিস করবেন ভালো করে 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 করে, তারপরে সাজেশনটা কভার করবেন। তবে আমি আপনাদের একটা অন্যরকম পরামর্শ দিই, সেটা হলো আমি কেবল আপনাদেরকে যা পড়াই, বোর্ডে যে অঙ্কগুলো করাই, এই অঙ্কগুলো শুধু আপনারা ফাইন করে খুবই ভালো করে প্র্যাকটিস করেন, করে 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 গাজীপুরে আসেন। গাজীপুরে এসে আমার সাজেশনটা নিয়ে আপনারা বাকি অঙ্কগুলো করে ফেলেন। এখন বাড়িতে যদি আপনি করতে চান, এখন এত ক্লাস, এগুলো প্র্যাকটিস, বেসিক ক্লিয়ার, ওই সাজেশন আবার কমপ্লিট করা, আবার আপনার একাডেমিক পড়াশোনা, আপনি এত কিছু পারবেন না। মানে আপনি বাড়ি থাকা অবস্থায় 100% প্রিপারেশন হবে না। আপনি এখন যেটা করেন সেটা হলো আপনার যেই যেই টপিকে, যেই যেই বইতে, যেই যেই অধ্যায় বলেন, সাবজেক্ট বলেন, পুরো সাবজেক্টটা সম্পর্কে জানার চেষ্টা করেন, অধ্যায়গুলো সম্পর্কে বেসিক কথাবার্তাগুলো জানার চেষ্টা করেন। মানে পুরো অধ্যায়টা একেবারে একেবারে 100% কভার করার দরকার নাই, ঠিক আছে? তাহলেই গাজীপুরে এসে আপনি পুরো একেবারে ব্লাস্ট মেরে যাবেন, ঠিক আছে? একেবারে বুম হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে যে সঞ্চার পদে চলে যাব। সঞ্চার পদ আমাদের পরবর্তী অধ্যায় হলো সঞ্চার পদ। তো সঞ্চার পদে একটু কাজ করা লাগবে। আমি একটু এখানে সঞ্চার পদ নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা অঙ্কে চলে যাব আর কি। সঞ্চার পদ জিনিসটা কি? খুবই সহজ অধ্যায়, 4-5টা অঙ্ক করলে আর অঙ্কই করা লাগে না, ওই রকম পরীক্ষায় অঙ্ক আসেও না, তবে আমাদের লাগবে। আমি সঞ্চার পদ জিনিসটা কি সেটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আগে। সঞ্চার পদ, সঞ্চার পদ হলো কোনো একটি শর্ত সাপেক্ষে, কোনো একটি শর্ত সাপেক্ষে চলমান এক সেট বিন্দুর সমন্বয়ে সঞ্চার পদ গঠিত হয়। কোনো একটি শর্তের উপর ভিত্তি করে অনেকগুলো বিন্দু যাবে, অনেকগুলো বিন্দু যাবে, এবং সেই বিন্দু চলমান বিন্দুগুলোকে নিয়ে সঞ্চার পদ গঠিত হয়। আমি একটা এক্সাম্পল দিই। আপনাকে এরকম বললো যে কোনো একটা বিন্দু জিএফ থেকে, কোনো একটা বিন্দু জিএফ থেকে আপনাকে বললো সর্বদা আর একক দূরত্বে চলমান এক সেট বিন্দুর সঞ্চার পদ বের করো। তাই বললো কোনো একটা বিন্দু জিএফ থেকে সর্বদা আর একক দূরত্বে চলমান বিন্দুর সঞ্চার পদ বের করো বা সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা বিষয়টা বুঝি, এটা দিয়ে আমরা পুরো বিষয়টা বুঝে ফেলবো। আমাকে বললো কোনো একটা বিন্দু, তাহলে আমি কোনো একটা বিন্দু নেই। এটা একটা নতুন অধ্যায়, যারা নতুন ক্লাস করতেছেন এখানে দেখেন, তাহলে এখান থেকে বুঝতে পারবেন। কোনো একটা বিন্দু, আমি বিন্দুটা কত, বিন্দুটা ধরলাম জি আর এফ। আমাকে বলতেছে এই বিন্দু থেকে সর্বদা আর একক দূরত্বে, আমি ধরে নিলাম এখান থেকে এখানকার দূরত্ব হলো, এখান থেকে এখানকার দূরত্ব হলো আর, এখান থেকে এখানকার দূরত্ব আর। তো এখান থেকে এখানকার দূরত্বই তো শুধু আর না, এখান থেকে একই দূরত্ব এখানেও আর হতে পারে, এখানেও। এগুলো দূরত্ব কি হবে? সেম। এই দূরত্বগুলো কি হবে? সেম। এইগুলো দূরত্বগুলো হবে সেম। এগুলো প্রত্যেকটা আর একক দূরত্বে হতে পারে। এই যে লিখলাম যেগুলো প্রত্যেকটা সর্বদা, এই বিন্দু থেকে সর্বদা আর একক দূরত্বে চলমান বিন্দু। এই যে দেখেন এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এই যে বিন্দুগুলো চলমান বিন্দু বলতেছে, এই বিন্দুগুলোর এখানে শর্তটা কি? শর্তটা ছিল দূরত্বটা আর একক দূরত্বেই হতে হবে। শর্তটা হলো দূরত্ব আর একক দূরত্বেই হতে হবে। এবং আমরা কি জানি? কোনো একটা শর্ত সাপেক্ষে চলমান বিন্দু, তাহলে এই যে এই আর একক দূরত্বটা হলো শর্ত, সেই শর্তের উপর ভিত্তি করে এই যে চলমান বিন্দু, এই চলমান বিন্দুর সমন্বয়ে যা পাওয়া যায় সেটাই সঞ্চার পথ। এখন আপনারা যেটা দেখতেছেন এটা একটা সঞ্চার পথ, ঠিক আছে? এটা একটা সঞ্চার পথ। এই শর্তের উপর ভিত্তি করে এটা দেখতে কেমন হয়েছে? এটা একটা বৃত্তের মতো হয়েছে, কিন্তু সবসময় যে বৃত্ত হবে এরকম না, সরল রেখা হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো বলছে যে কোনো একটা শর্ত সাপেক্ষে চলমান বিন্দুর সমন্বয়ে কি হয়? সঞ্চার পদ। এই যে চলমান বিন্দু পেয়ে গেছি, এটাই আমাদের কি? সঞ্চার পদ। এখন আমাকে যদি বলে এই সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করো, তো যে কোনো বিষয়ে মনে রাখবেন সমীকরণ নির্ণয় করার জন্য কি লাগে? শর্ত লাগে। শর্ত মানে হলো কিছু ইকুয়াল টু কিছু, কিছু ইকুয়াল টু কিছু। তাহলে এখান থেকে আমরা কি কোনো শর্ত বের করতে পারি? দেখি।
আমাদেরকে বললো যে চলমান বিন্দু, এখানে বিন্দু অনেকগুলো, কিন্তু আমরা এখানে কাজ করব একটা বিন্দু নিয়ে, সবসময় একটা বিন্দু নিয়ে। তাহলে আমি এখানে একটা বিন্দু ধরলাম, আর এই বিন্দুর স্থানাঙ্ক সারা জীবন এক্স ওয়াই, এবং এই বিন্দুটাকে সাধারণত পি দ্বারা ডিনোট করা হয়। তো চলমান, এখানে মেইন বিষয় কি, চলমান যে অনেকগুলো বিন্দুর ভিতরে একটা বিন্দু ধরবেন, এবং ওই বিন্দু চলমান বিন্দুটা কি হবে, এক্স ওয়াই। এক্স ওয়াই কেন হবে, এক্স ওয়াই হলো ভেরিয়েবল। এই বিন্দু এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, তো যেখানেই হোক না কেন তার মান তো আলাদা। এজন্য একটা বিন্দুকে ধরে নিলাম আমরা এক্স ওয়াই। এক্স ওয়াই কি আমাদের ভেরিয়েবল। তো এখান থেকে এখানকার দূরত্ব দেওয়া আছে কত, আর আমি এই বিন্দুটাকে ধরে নিলাম ও। তাহলে এখানে কি আমরা শর্ত পাচ্ছি কোনো, হ্যাঁ এখানে একটা শর্ত পাচ্ছি, ও পি ইকুয়াল টু কত, আর। এই যে দেখেন সমীকরণ মানে কি, যার লেফট হ্যান্ড সাইড আছে রাইট হ্যান্ড সাইড আছে, তো এই যে ইকুয়াল লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এটাই তো একটা সমীকরণ। এটাই আসলে সঞ্চার পদের কি হবে, সমীকরণ। এখন শুধু বাকি কাজটুকু করতে হবে। ওপি মানে কি দূরত্ব, এই জায়গার দূরত্ব বের করেন, এক্স এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই মাইনাস এফ ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার রুট ওভার ইকুয়াল টু আর। এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার, রুটটা যদি ও পাশে পার করে দিই কি হয়, আর স্কোয়ার। এটাই কিন্তু আমার সঞ্চার পদের সমীকরণ। এবং দেখেন আমাদের শর্ত অনুযায়ী এটা কি হয়েছে, বৃত্ত। যারা আপনারা পলিটেকনিক্যালে ম্যাথ ওয়ানেই তো মনে হয় আছে, ম্যাথ ওয়ান যারা করছেন তারা জানেন যে এটা একটা বৃত্তের সমীকরণ। এই যে বৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেলাম, কোত্থেকে পেয়ে গেলাম, ওই যে সঞ্চার পদ থেকে, ঠিক আছে। তো এই হলো আমাদের মূলত সঞ্চার পদ, আর এটাই হলো মূলত আমাদের সঞ্চার পদের সমীকরণ। সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করার জন্য কোনো সূত্রই লাগে না, শুধুমাত্র যে শর্তটা, ওই শর্তটা খুঁজে বের করতে হয়, তাহলে এই কাজ কি শেষ। আমি আপনাদের দুটা তিনটা অঙ্ক করে দেবো, ঠিক আছে, দুইটা অঙ্ক করে দেবো, তাহলেই বুঝতে পারবেন। আশা করি এটা কি ক্লিয়ার বুঝছেন। দুইটা অঙ্ক করাই। দেখেন এখানে একটা অঙ্ক আছে, বলছি একটি চলমান বিন্দু, এখানে বলছি কি একটি চলমান বিন্দু। খেয়াল করেন এই যে চলমান বিন্দুর কথা বললো, এই চলমান বিন্দুই কিন্তু এক্স আর ওয়াই, এটা আপনাকে বোঝা লাগবে। ওই যে খেয়াল করেন চলমান বিন্দু, সেই বিন্দুটার ভিতরেই তো একটা বিন্দু কি ধরলাম, এক্স ওয়াই ধরলাম, এটা বোঝা লাগবে। একটি চলমান বিন্দু এক্স ওয়াই, চলমান বিন্দুর সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করো, যাহা এত বিন্দু আর এক্স অক্ষরেখা হইতে সর্বদা সমদূরবর্তী। মানে আমাদের চলমান যে বিন্দুটা, সেই বিন্দুটা এই বিন্দু আর ওই রেখা থেকে কি সমদূরবর্তী। আমরা চিত্রের মাধ্যমে একটু দেখি, চিত্র ছাড়া কোনো কথা নাই। এই বিন্দুটা কোথায় হতে পারে, -2 5 এরকম জায়গায় হতে পারে, -2 আর কত 5, এটা হলো আমার ওই বিন্দু। আমাকে বলছে এই বিন্দু এবং এক্স অক্ষরেখা, তাহলে এক্স অক্ষরেখা কোথায় ধরতে পারি, এখানে ধরি, এখানে ধরি। তাহলে এই বিন্দু আর এই বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব কি সমান, তাহলে আমি চলমান বিন্দুটা এইরকম জায়গায় কল্পনা করতে পারি, ঠিক আছে, এইরকম জায়গায় কল্পনা করতে পারি, কারণ এখান থেকে এখানকার দূরত্ব আর এখান থেকে এখানকার দূরত্ব কি সমান। আর এই চলমান বিন্দুর স্থানাঙ্ক আমার কত, এই যে এক্স আর ওয়াই। তাহলে আমাকে কি করা লাগবে, সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করা লাগবে। আমি নাম দিই, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম ও। তো চলমান সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করা লাগবে। সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করার জন্য কি লাগে, আমি বলছি কিছুই লাগে না, খালি একটা শর্ত লাগে। এখানে শর্তটা কি, শর্তটা আমি খুব সহজে লিখতে পারি যে ও এ ইকুয়াল টু কি ও বি। জাস্ট এতটুকুর কাজ করবেন, আপনার অঙ্ক কি শেষ। ও এর দূরত্ব বের করেন, দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, দূরত্ব বের করেন, ভুজদ্বয়ের অন্তর এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এই যে ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার। এটার উপর রুট ওভার দেওয়া লাগতো, এই পাশেও রুট ওভার, এই জন্য আমরা দুই পাশেই রুট ওভার দিব না। আবার এইটার দূরত্ব বের করব ও বির দূরত্ব বের করার জন্য এই বিন্দুর আমার কি লাগবে, স্থানাঙ্ক। তো আমরা জানি এক্স এর উপরে ওয়াই কত, 0। এখন তাও তো আমার এটুকুর দূরত্ব দরকার, এক্স এর স্থানাঙ্ক দরকার। এক্স মানে কি ওয়াই থেকে এ পর্যন্ত দূরত্ব, তো ওয়াই থেকে এ পর্যন্ত দূরত্ব কতটুকু, ওয়াই থেকে এ পর্যন্ত দূরত্ব হলো আপনার এই যে এটা, এখান থেকে এখানকার দূরত্ব কত, এক্স, তাহলে এটা হলো কত এক্স, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত এক্স, এক্স কমা 0। এখান থেকে এটুকুর দূরত্ব কত এক্স, এখান থেকে এটুকুর দূরত্ব কত এক্স, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা 0। তাহলে আমরা এটার দূরত্ব বের করি, এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, ও রুট ওভার তো দেবো না, ওই পাশ থেকে রুট ওভার কী করবো, তুলে দেবো, এটা হবে এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস। আশা করি বুঝছেন। ক্যালকুলেশন করি আসেন, এটা যদি ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কত 4, এটা ক্যালকুলেশন করলে ওয়াই স্কোয়ার মাইনাস
10y প্লাস কত 25 ইকুয়াল টু এটা কত 0, এটা কত ওয়াই স্কোয়ার, ওটা হলো ওয়াই স্কোয়ার। এখন এই যে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কেটে দিতে পারি, বাকিগুলো একটু ঠিকঠাকভাবে লিখবো শুধু। এক্স স্কোয়ার, এটা কি করলে কি হয় এক্স স্কোয়ার, আর এখানে কত আছে প্লাস 4x, তারপরে ওয়াই এর কত আছে -10y, এরপরে 25 থেকে 5 আর 4 কত 29, এই যে 29 0, এটাই আমার উত্তর।